তারকেশ্বর মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় বাংলা ভাষা ও সাহিত্যের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজ আমরা দ্বাদশ শ্রেণীর জন্য নির্দিষ্ট ব্যাকরণের একটি টপিক আলোচনা করব। টপিকটির নাম ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব আলোচনা করার আগে আমাদের প্রথমে জানতে হবে ধ্বনি কি। আমরা জানি গাড়ি চলার আওয়াজ, হাঁড়িতে ভাত ফোটার আওয়াজ, নাক ডাকার আওয়াজ, বাতাস বয়ে যাওয়ার আওয়াজ, বৃষ্টির আওয়াজ, এই সব কিছুই ধ্বনি। অর্থাৎ যে কোনো আওয়াজই ধ্বনি। কিন্তু ভাষাবিজ্ঞানের আলোচনায় এই ধ্বনিগুলি কি আলোচ্য? আমরা বলবো না, ভাষাবিজ্ঞানের আলোচনায় এই ধ্বনিগুলি আলোচ্য নয়। ভাষাবিজ্ঞানের আলোচনায় সেই ধ্বনিগুলি আলোচ্য যে ধ্বনিগুলি বাগধ্বনি। বাগধ্বনি আমরা তাহলে এবার দেখব বাগধ্বনি কাকে বলে। সেই বাগধ্বনিতে কাকে বলে সেই আলোচনায় যাওয়ার আগে আমরা বাগধ্বনিগুলি উচ্চারিত হয় সেরকম কিছু বাগযন্ত্রের আমরা পরিচয় দেব। আমাদের প্রথমে জানতে হবে বাগযন্ত্র কাকে বলে। আমরা বলতে পারি আমাদের কথা বা বাক তৈরিতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেই অঙ্গ প্রত্যঙ্গকে বলা হয়ে থাকে বাগযন্ত্র। একটি ছবির সাহায্যে যদি আমরা দেখাই তাহলে আমরা দেখব আমাদের বাগযন্ত্রগুলি এই রকম। আমরা দেখব একটা ছবিতে দেখব আমরা আমাদের বাগযন্ত্র। প্রথমে বলবো বাগযন্ত্র হিসাবে ফুসফুস, দ্বিতীয় শ্বাসনালী, এটাও আমাদের বাগযন্ত্রের অন্তর্গত। তারপরে স্বরপল্লব, যেটাকে বলা হয়ে থাকে ভোকাল ফোল্ড, আবার কেউ কেউ এটাকে ভোকাল কর্ডও বলে থাকে। আর রয়েছে উপজিহ্বা, আমাদের মুখবিবর, এটাও আমাদের বাগযন্ত্রের মধ্যে পড়ে। আলজিভ, নরম তালু, মূর্ধা, নাসাবিবর, শক্ত তালু, দন্তমূল, দন্ত, নাসাছিদ্র, ওষ্ঠ অধর, জিহ্বাগ্র, সম্মুখ জিহ্বা, মধ্য জিহ্বা, পশ্চাৎ জিহ্বা বা জিহ্বা মূল, এগুলি বাগযন্ত্রের মধ্যে পড়ে। তাছাড়া এই কণ্ঠমণিও বাগযন্ত্রের মধ্যে পড়ে। তবে একটা কথা উল্লেখযোগ্য, আমরা বাগযন্ত্রের ছবি দেখলাম, এবার আমরা বলি যে বাগযন্ত্রগুলি অর্থাৎ এই যে যন্ত্রগুলির কথা বললাম, কথা তৈরি এগুলোর প্রধান কাজ নয়। এই প্রত্যেকটি যন্ত্রের মুখ্য কাজ আলাদা। এদের গৌণ কাজ, এই যন্ত্রগুলির গৌণ কাজ হচ্ছে কথা তৈরি করা বা কথা তৈরিতে সহায়তা করা। তো এই বাগযন্ত্র পরিচয় আমরা পেলাম। এবার আমরা ভাষাবিজ্ঞানে বাগধ্বনি বলতে কি বুঝি তা আমরা আলোচনা করতে পারি। সামাজিক মানুষের বাগযন্ত্র থেকে উচ্চারিত যে আওয়াজগুলো জুড়ে জুড়ে মনের ভাব প্রকাশ করা যায় বা ভাবের আদান প্রদান করা যায়, সেই অর্থহীন বাগধ্বনিগুলিকে ভাষাবিজ্ঞানের আলোচ্য ধ্বনি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। অর্থাৎ সামাজিক মানুষের বাগযন্ত্র থেকে উচ্চারিত অর্থহীন ধ্বনিগুলি হল বাগধ্বনি। আমরা ধ্বনি কাকে বলে দেখলাম। এবার আমাদের যেহেতু টপিকটার নাম ধ্বনিতত্ত্ব, তাই ধ্বনিতত্ত্ব কাকে বলে সেই আলোচনায় যাওয়ার আগে আমরা ধ্বনি বিজ্ঞান কাকে বলে আমরা একটু দেখে নিই।
একটা ছবির ধ্বনিবিজ্ঞান কাকে বলে আমরা এবার এই আলোচনা করব। ধ্বনিবিজ্ঞান সমস্ত ভাষার ধ্বনিগুলো নিয়ে আলোচনা করে, একটা কোনো নির্দিষ্ট ভাষার ধ্বনি নিয়ে আলোচনা করে না। আমরা বলতে পারি ভাষাবিজ্ঞানের যে শাখায় বাকযন্ত্র থেকে উচ্চারিত ধ্বনিগুলির উচ্চারণগত দিক, প্রেরণগত দিক বা শ্রুতি তরঙ্গ দিক বা গ্রহণ বা শ্রুতিগত বিশ্লেষণ করা হয়, ভাষাবিজ্ঞানের সেই শাখাকে বলা হয়ে থাকে ধ্বনিবিজ্ঞান। অর্থাৎ ধ্বনিবিজ্ঞানে পৃথিবীর সমস্ত ভাষারই উচ্চারণগত দিক, ধ্বনি প্রেরণগত দিক এবং ধ্বনির শ্রুতিগত দিক নিয়ে আলোচনা করা হয়। আর ধ্বনিতত্ত্ব কাকে বলে না, ধ্বনিবিজ্ঞানের সাহায্য নিয়ে ভাষাবিজ্ঞানের যে শাখাটি একটি নির্দিষ্ট ভাষার ব্যবহৃত বাকধ্বনিগুলির ব্যবহারিক চরিত্র নিয়ে বিচার বিশ্লেষণ করে, ভাষাবিজ্ঞানের সেই শাখাটিকে বলা হয়ে থাকে ধ্বনিতত্ত্ব। অর্থাৎ ধ্বনিতত্ত্ব একটি নির্দিষ্ট ভাষায় ব্যবহৃত ভাষার ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি, একটা ছবির সাহায্যে আমরা দেখাবো যে বাকধ্বনি বিশ্লেষণ করে, বাকধ্বনিকে বিশ্লেষণ করে ভাষাবিজ্ঞানের দুটো শাখা, একটা হচ্ছে ধ্বনিবিজ্ঞান, এও বাকধ্বনিকে বিশ্লেষণ করে, আবার ধ্বনিতত্ত্ব এটাও বাকধ্বনি নিয়ে বিশ্লেষণ করে। তবে ধ্বনিবিজ্ঞান বাকধ্বনির উচ্চারণগত দিক বা আর্টিকুলেশন, প্রেরণগত দিক বা ধ্বনিতরঙ্গগত দিক, যেটাকে আমরা বলতে পারি ট্রান্সমিশন, এবং গ্রহণ বা শ্রুতিগত দিক অর্থাৎ রিসেপশন, এটা নিয়ে আলোচনা করে ধ্বনিবিজ্ঞান। আর ধ্বনিতত্ত্ব একটা নির্দিষ্ট ভাষার বাকধ্বনির ব্যবহারিক চরিত্র বিশ্লেষণ করে। আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, ধরা যাক ক, এই ধ্বনিটি যদি ধ্বনিবিজ্ঞানের দিক থেকে আলোচনা করা যায়, তাহলে ধ্বনিবিজ্ঞানের দিক থেকে আলোচনা করলে আমরা বলতে পারি এটি স্পৃষ্টধ্বনি, এটি অঘোষ ধ্বনি, এটি অল্পপ্রাণ ধ্বনি এবং এটি ব্যঞ্জন ধ্বনি। অর্থাৎ স্পৃষ্ট, অঘোষ, অল্পপ্রাণ এবং কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি ধ্বনিবিজ্ঞানের দিক থেকে আলোচনা করলে ক ধ্বনিটির এই পরিচয় দেওয়া যেতে পারে। আবার বাংলা ভাষায় এই ক ধ্বনিটির ব্যবহারিক দিক আলোচনা করলে আমরা বলতে পারি ক হচ্ছে বাংলা ভাষার একটি ধ্বনিমূল। এই ক শব্দের আদি, মধ্য, অন্ত উচ্চারিত হতে পারে। ক যুক্ত ব্যঞ্জন হিসাবে অন্য ব্যঞ্জনের সঙ্গেও যুক্ত হতে পারে। আমরা যদি ধ্বনিতত্ত্বগত দিক থেকে ক ধ্বনির বিশ্লেষণ করি, তাহলে আমরা ক ধ্বনির এই ব্যবহারিক দিকগুলি লক্ষ্য করতে পারি। এবার ধ্বনিবিজ্ঞান এবং ধ্বনিতত্ত্বের আলোচনার পর আমরা আলোচনা করব আমাদের যে বাকধ্বনি, সেই বাকধ্বনি কত রকমের হতে পারে, আমরা সেই বাকধ্বনি নিয়ে এবার আলোচনা করব। আমরা বাকধ্বনিগুলিকে যদি আলোচনা করি বা শ্রেণীবিভাগ করি, তাহলে বাকধ্বনিগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। একটিকে বলা যেতে পারে বিভাজ্য ধ্বনি, আরেকটিকে আমরা বলতে পারি অবিভাজ্য ধ্বনি। একটিকে বলতে পারি বিভাজ্য, একটিকে বলতে পারি অবিভাজ্য ধ্বনি। আবার বিভাজ্য ধ্বনিগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি স্বরধ্বনি, অন্যটি ব্যঞ্জন ধ্বনি। আবার অবিভাজ্য ধ্বনিগুলিকে আমরা 5 ভাগে আলোচনা করতে পারি। একটিকে বলা যেতে পারে দৈর্ঘ্য, আরেকটি শ্বাসাঘাত, তৃতীয়
জ্যোতি, চতুর্থ সুর তরঙ্গ এবং পঞ্চমত নাসিক্যী ভবন। বাগধ্বনিগুলির আমরা শ্রেণীবিভাগ করলাম একটি ছকের সাহায্যে। বিষয়টি আমরা এবার দেখাতে পারি। বাগধ্বনি, এই বাগধ্বনিকে দুটি ভাগে আমরা ভাগ করতে পারি প্রধানত। একটা হচ্ছে বিভাজ্য ধ্বনি, আরেকটি অবিভাজ্য ধ্বনি। এই বিভাজ্য ধ্বনির আবার দুটি ভাগ, একটি স্বরধ্বনি, একটি ব্যঞ্জন ধ্বনি। আর অবিভাজ্য ধ্বনিকে আমরা মোটামুটি 5টি ভাগে ভাগ করতে পারি। 1 দৈর্ঘ্য, 2 শ্বাসাঘাত, 3 জ্যোতি, 4 সুর তরঙ্গ, 5 নাসিক্যী ভবন। এবার আমরা বিভাজ্য ধ্বনি কাকে বলে সেই আলোচনায় আমরা আসি। বিভাজ্য ধ্বনি কাকে বলে এর সংজ্ঞা সূত্র হিসাবে আমরা বলতে পারি বাংলা স্বরধ্বনি, এক কথায় যদি আমরা বলি বাংলা স্বরধ্বনি ও বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলি হলো বিভাজ্য ধ্বনি। এই ধ্বনিগুলির প্রত্যেকটি কতগুলি, এই ধ্বনিগুলি যেগুলো বললাম, এই ধ্বনিগুলি মানে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, এই ধ্বনিগুলি অনেকগুলি বৈশিষ্ট্যের সমষ্টি নিয়ে তৈরি হয় এবং আমরা এই ধ্বনিগুলিকে আলাদা করে দেখাতে পারি। তো আমরা যদি একটু অন্যভাবে সংজ্ঞাটাকে সাজাই, আমরা এরকম ভাবে বলতে পারি, আমরা যখন কথা বলি তখন ধ্বনির স্রোত আমাদের মুখ থেকে অনর্গল বের হয়। তাই বলা যায় বাক প্রবাহের অন্তর্গত বা বাক প্রবাহের শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে স্বতন্ত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে যে ধ্বনিগুলিকে আলাদা করে দেখানো সম্ভব বা আলাদা করে দেখানো যায় সেই ধ্বনিগুলিকে বলা যেতে পারে বিভাজ্য ধ্বনি। অর্থাৎ বিভাজ্য ধ্বনিগুলিকে শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে স্বতন্ত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে এগুলিকে আমরা আলাদা করে দেখাতে পারি। যেমন ক খ, প ফ চ ছ, অ আ ই উ, এই স্বর এবং ব্যঞ্জন যেগুলি বললাম এগুলির প্রত্যেকটির স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। আর স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকায় আমাদের বাক প্রবাহের যে শব্দ বা বাক্য, সেই শব্দ বা বাক্য থেকে এগুলিকে আমরা স্বতন্ত্রভাবে দেখাতে পারি। তাই এগুলি হলো আমাদের বিভাজ্য ধ্বনি। এবার আমরা বিভাজ্য ধ্বনির অন্তর্গত স্বরধ্বনি, সেই স্বরধ্বনি বিষয়টি আলোচনা করব। এই স্বরধ্বনি বিষয়টি আলোচনা সংজ্ঞায় যাওয়ার আগে আমরা একটি ছবি, যেটি বাকযন্ত্রের ছবি আমি প্রথমে দেখিয়েছিলাম, সেই ছবিটি আমি পুনরায় দেখাবো। স্বরধ্বনি কাকে বলে বলতে গিয়ে আমরা বলতে পারি যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত শ্বাসবায়ু মুখবিবরের মধ্যে কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে শ্রুত হয়, সেই সমস্ত ধ্বনিকে বলা যায় স্বরধ্বনি। অর্থাৎ স্বরধ্বনিগুলি মুখবিবরের মধ্যে কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে শ্রুত হয়। আমাদের বাংলা ভাষায় স্বরধ্বনি আছে 7টি। বাংলা ভাষায় স্বরধ্বনি 7টি। আমি সেই 7টি স্বরধ্বনি কি কি সেটি আমি দেখাবো। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কিংবা বাংলা ভাষার স্বরধ্বনি 7টি। সেই 7টি স্বরধ্বনি এইরকম: ই, উ, এ, ও, এ, অ এবং আ। এই 7টি হচ্ছে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি। উল্লেখ্য এর মধ্যে এ এই স্বরধ্বনিটি বাংলা বর্ণমালায় নেই, কিন্তু আমাদের উচ্চারণে এ এই স্বরধ্বনিটি রয়েছে। তাই এই 7টি হচ্ছে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি বা বাংলা ভাষার স্বরধ্বনি। আমাদের বাংলা ভাষায় এই মৌলিক স্বরধ্বনির পাশাপাশি স্বরবর্ণ অর্থাৎ স্বরধ্বনিগুলির লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ।
স্বরধ্বনি আর স্বরবর্ণ এক নয়। বাংলা ভাষায় স্বরধ্বনিগুলির লিখিত রূপ যে স্বরবর্ণ, সেই স্বরবর্ণ রয়েছে 11টি। আর অর্ধস্বর বাংলায় আছে 4টি। অর্ধস্বর 4টি হলো ই, উ, এ, ও। এই 4টি হলো বাংলা ভাষার অর্ধস্বর। আর বাংলা ভাষায় আমাদের বাংলা বর্ণমালায় 2টি যৌগিক স্বর আছে। এই 2টি যৌগিক স্বর কি কি? আমি মূল আলোচনায় যাওয়ার আগে যৌগিক স্বর কাকে বলে একটু বলে দিই। একটি পূর্ণস্বর আর একটি অর্ধস্বর নিয়ে যে স্বর গঠিত হয় সেই স্বরকে বলা হয়ে থাকে যৌগিক স্বর। আমাদের বর্ণমালায় থাকা 2টি যৌগিক স্বর হলো ওই এবং ঔ। ওই এই স্বরটি 2টি স্বরধ্বনি নিয়ে তৈরি হয়েছে। ওই যৌগিক স্বরটি যে 2টি স্বরধ্বনি নিয়ে তৈরি হয়েছে, একটি হলো ও আর একটি হ্রস্ব ই। আর ঔ এই যৌগিক স্বরটি যে 2টি স্বরধ্বনি নিয়ে তৈরি হয়েছে, একটা ও আর একটা হ্রস্ব উ। মনে রাখতে হবে, আমাদের বাংলা বর্ণমালায় 2টি যৌগিক স্বর থাকলেও আমাদের বাংলা ভাষায় যৌগিক স্বর আছে 17টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর যদি প্রশ্ন পড়ে তাহলে বলতে হবে 2টি, আর বাংলা ভাষায় যৌগিক স্বর কটি এটি যদি প্রশ্ন আসে তাহলে বলতে হবে 17টি। এবার যৌগিক স্বর আলোচনার পর আমরা আলোচনা করব দৃষ্টিভঙ্গি অনুযায়ী স্বরধ্বনিগুলিকে কটি ভাগে ভাগ করা যায় সেই ভাগটি নিয়ে আমরা আলোচনা করব। দৃষ্টিভঙ্গি অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ, সেই ভাগটি নিয়ে আমরা আলোচনা করব। দৃষ্টিভঙ্গি অনুযায়ী স্বরধ্বনিগুলিকে যদি ভাগ করা যায় 5টি ভাগে ভাগ করা যেতে পারে। তার প্রথম ভাগ জিহ্বার উচ্চ নিচ গতি অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। দ্বিতীয়ত জিহ্বার সম্মুখ পশ্চাৎ গতি অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। তৃতীয়ত ঠোঁটের আকৃতি অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। চতুর্থত মুখবিবরের উন্মুক্তি, অর্থাৎ স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখের হাঁ কতটা থাকে সেই অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। আর তালু ও কণ্ঠের কাছে স্বরধ্বনির অবস্থান অনুযায়ী আরেকটি ভাগ করা যেতে পারে। আমরা এই 5টি ভাগ ক্রমে ক্রমে আলোচনা করব এবং এই 5টি ভাগের উপবিভাগগুলি নিয়ে আমরা এবার আলোচনা করব। প্রথমে জিহ্বার উচ্চ নিচ গতি অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। এবার আমাদের আলোচ্য বিষয় জিহ্বার উচ্চ নিচ গতি অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। জিহ্বার উচ্চ নিচ গতি অনুযায়ী স্বরধ্বনিগুলিকে 4টি ভাগে ভাগ করা যায়। একটিকে বলা যায় উচ্চ স্বরধ্বনি, দ্বিতীয়টিকে বলা যেতে পারে উচ্চ মধ্য স্বরধ্বনি, তৃতীয় হলো নিম্ন মধ্য স্বরধ্বনি, আর চতুর্থ হলো নিম্ন স্বরধ্বনি। আমরা একটি ছকের সাহায্যে বিষয়টি দেখাই। প্রথমে আমি আলোচনা করব উচ্চ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি কাকে বলে? ই আর উ হলো বাংলায় উচ্চ স্বরধ্বনি। কাকে বলে উচ্চ স্বরধ্বনি? আমরা বলতে পারি এই ই উ এই 2টি স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিভ সবচেয়ে উঁচুতে অবস্থান করে, তাই এই 2টি স্বরধ্বনিকে বলা হয়ে থাকে, ই আর উ স্বরধ্বনিকে বলা হয়ে থাকে উচ্চ স্বরধ্বনি। এবার আসবো উচ্চ মধ্য স্বরধ্বনি। যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের জিভ উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় যে জায়গায় থাকে, যদি তার থেকে একটু নিচে অবস্থান করে তখন তাকে বলা যেতে পারে উচ্চ মধ্য স্বরধ্বনি। বাংলায় উচ্চ মধ্য স্বরধ্বনি হলো এ এবং ও। এবার তৃতীয়ত নিম্ন মধ্য স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিভ উচ্চ মধ্য স্বরধ্বনি থেকে একটু নিচে অবস্থান করে সেই স্বরধ্বনিকে বলা হয়ে থাকে
নিম্নমধ্য স্বরধ্বনি। আমাদের বাংলায় নিম্নমধ্য স্বরধ্বনি হলো এ এবং অ। আর যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ সব থেকে নিচে অবস্থান করে সেই স্বরধ্বনিকে বলা হয়ে থাকে নিম্ন স্বরধ্বনি। আমাদের জিহ্বার উচ্চ নিচ গতি অনুযায়ী এই হলো স্বরধ্বনি শ্রেণী বিভাগ। ই উ উচ্চ স্বরধ্বনি, এ ও উচ্চ মধ্য স্বরধ্বনি, এ অ নিম্ন মধ্য স্বরধ্বনি এবং আ নিম্ন স্বরধ্বনি। এটা আমাদের মনে রাখতে হবে। এবার আসবো আমরা জিভের সম্মুখ পশ্চাৎ গতি অনুযায়ী শ্রেণী বিভাগ, অর্থাৎ জিভের এগোনো পিছনো অনুযায়ী স্বরধ্বনিগুলির শ্রেণী বিভাগ। সম্মুখ পশ্চাৎ, জিভের সম্মুখ পশ্চাৎ গতি অনুযায়ী স্বরধ্বনিগুলিকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটিকে বলা যেতে পারে, প্রথমটিকে বলা যেতে পারে সম্মুখ স্বরধ্বনি, দ্বিতীয়টিকে বলা যেতে পারে পশ্চাৎ স্বরধ্বনি, তৃতীয়টিকে বলা যেতে পারে কেন্দ্রীয় স্বরধ্বনি। আমরা একটি ছবির সাহায্যে বিষয়টিকে এবার দেখাবো। সম্মুখ স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিভ সামনের দিকে এগিয়ে আসে সেই স্বরধ্বনিগুলিকে বলা যেতে পারে বা বলা হয় সম্মুখ স্বরধ্বনি। আমাদের বাংলায় ই, এ, এ এই তিনটে স্বরধ্বনি হলো সম্মুখ স্বরধ্বনি। এই তিনটি স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিভ সামনের দিকে একটু এগিয়ে আসে, তাই এই তিনটিকে বলা হয়ে থাকে সম্মুখ স্বরধ্বনি। দ্বিতীয়ত পশ্চাৎ স্বরধ্বনি। আমাদের বাংলায় উ, ও, অ এই তিনটি স্বরধ্বনিকে বলা হয়ে থাকে পশ্চাৎ স্বরধ্বনি। কেন পশ্চাৎ স্বরধ্বনি? না, কাকে বলে পশ্চাৎ স্বরধ্বনি? আমরা বলতে পারি যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিভ পিছনের দিকে একটু পিছিয়ে আসে সেই স্বরধ্বনিগুলিকে বলা হয়ে থাকে পশ্চাৎ স্বরধ্বনি। আমাদের বাংলায় এই যে উ, ও, অ আমরা যদি উচ্চারণ করে দেখি তাহলে দেখব এই তিনটি উচ্চারণ করার সময় আমাদের জিভ পিছন দিকে একটু পিছিয়ে এসেছে, তাই এই তিনটিকে বলা হয়ে থাকে পশ্চাৎ স্বরধ্বনি। আর আ এই স্বরধ্বনিটি উচ্চারণের সময় আমাদের জিভ সামনের দিকে এগিয়েও যায় না, পিছন দিকে পিছিয়েও যায় না, একটা জায়গায় স্থির থাকে, তাই আ হলো কেন্দ্রীয় স্বরধ্বনি। অর্থাৎ কেন্দ্রীয় স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ সামনের দিকে এগোয়ও না আবার পিছন দিকে পিছয়েও না, এক জায়গায় স্থির থাকে, সেই স্বরধ্বনিকে বলা হয়ে থাকে কেন্দ্রীয় স্বরধ্বনি। আ স্বরধ্বনিটি উচ্চারণ করলে আমরা দেখব যে জিভ সামনের দিকে এগোয়ও না আবার পিছন দিকে পিছাচ্ছেও না, তাই আ হলো কেন্দ্রীয় স্বরধ্বনি। এবার আমরা আলোচনা করব ঠোঁটের আকৃতি অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। ঠোঁটের আকৃতি অনুযায়ী স্বরধ্বনিগুলিকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। একটিকে বলা যায় বা প্রথমটি হলো প্রসৃত স্বরধ্বনি বা প্রসারিত স্বরধ্বনি, দ্বিতীয়টি হলো কুঞ্চিত স্বরধ্বনি বা বর্তুল স্বরধ্বনি, আর তৃতীয়টি হলো মধ্যস্থ স্বরধ্বনি। আমরা প্রথমে প্রসারিত স্বরধ্বনি বা প্রসৃত স্বরধ্বনি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কাকে বলে প্রসৃত স্বরধ্বনি? আমরা একটি ছবির সাহায্যে বিষয়টি দেখাবো। ই, এ, এ এই তিনটি স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের ঠোঁট দুটো দুপাশে প্রসারিত হয়ে যায়, তাই ই, এ, কে বলা হয়ে থাকে প্রসৃত স্বরধ্বনি বা প্রসারিত স্বরধ্বনি। অর্থাৎ যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের ঠোঁট দুটি দুপাশে প্রসারিত হয়ে যায় সেই স্বরধ্বনিকে বলা হয়ে থাকে প্রসৃত বা প্রসারিত স্বরধ্বনি বা বিস্তারিত স্বরধ্বনি, যেমন ই, এ, এ। দ্বিতীয়ত কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি।
কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের ঠোঁট দুটি গোল আংটির মতো বা বর্তুল আকার ধারণ করে, সেই স্বরধ্বনিগুলিকে বলা হয়ে থাকে কুঞ্চিত স্বরধ্বনি বা বর্তুল স্বরধ্বনি। যেমন উ, ও, অ, এই তিনটি স্বরধ্বনি উচ্চারণের সময় আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আমাদের ঠোঁট দুটি গোল আংটির মতো ধারণ করেছে, অর্থাৎ কুঞ্চিত হয়ে গেছে এবং গোল আকার ধারণ করেছে। তৃতীয়ত, মধ্যস্থ স্বরধ্বনি হলো আ। আমরা বলতে পারি যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের ঠোঁট দুটি সম্পূর্ণ প্রসারিত হয় না বা সম্পূর্ণ কুঞ্চিত হয় না, মাঝামাঝি থাকে, মাঝামাঝি আকারে থাকে, তাকে বলা হয়ে থাকে মধ্যস্থ স্বরধ্বনি। যেমন বাংলায় আ, এটি হলো মধ্যস্থ স্বরধ্বনি। এই আ স্বরধ্বনিটি উচ্চারণের সময় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব আমাদের ঠোঁট দুটি প্রসারিত হচ্ছে না, আবার গোলাকৃত হচ্ছে না, একটা মাঝামাঝি আকারে থাকে, তাই আ হলো মধ্যস্থ স্বরধ্বনি। এবার আমরা মুখবিবরের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ আলোচনা করব। মুখবিবরের উন্মুক্তি অনুযায়ী মুখবিবরের উন্মুক্তি বা বলতে পারি ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনির চারটি ভাগ। 1. বিবৃত স্বরধ্বনি, 2. অর্ধ বিবৃত স্বরধ্বনি, 3. অর্ধ সংবৃত স্বরধ্বনি, 4. সংবৃত স্বরধ্বনি। আমরা প্রথমে আলোচনা করব বিবৃত স্বরধ্বনি নিয়ে। বিবৃত স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখদ্বার সব থেকে বেশি উন্মুক্ত থাকে, সেই স্বরধ্বনিকে বলা হয়ে থাকে বিবৃত স্বরধ্বনি। যেমন আ, এই স্বরধ্বনিটি উচ্চারণের সময় যদি আমরা লক্ষ্য করি দেখব আমাদের মুখের হাঁ বা মুখদ্বারের উন্মুক্তিটা বা ঠোঁটের উন্মুক্তিটা সব থেকে বেশি রয়েছে, তাই আ হলো বিবৃত স্বরধ্বনি। এবার অর্ধ বিবৃত স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় মুখদ্বারের উন্মুক্তি বা ঠোঁটের উন্মুক্তি বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় যতটা থাকে, যদি তার থেকে একটু কম হয় তখন সেই স্বরধ্বনিগুলিকে বলা হয়ে থাকে অর্ধ বিবৃত স্বরধ্বনি। যেমন আমাদের বাংলায় এ এবং অ, এই দুটি স্বরধ্বনি হলো অর্ধ বিবৃত স্বরধ্বনি। এই দুটি স্বরধ্বনি উচ্চারণের সময় যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখব আ স্বরধ্বনি উচ্চারণের সময় মুখদ্বারের উন্মুক্তি যতটা, এ এবং অ ধ্বনি দুটি উচ্চারণের সময় মুখবিবরের উন্মুক্তি তার থেকে একটু কম। এবার তৃতীয়ত, অর্ধ সংবৃত স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখদ্বারের উন্মুক্তি বা ঠোঁটের উন্মুক্তি অর্ধবিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় যতটা থাকে, যদি তার থেকে একটু কম হয় তাহলে সেই স্বরধ্বনিগুলিকে বলা হয়ে থাকে অর্ধ সংবৃত স্বরধ্বনি। যেমন বাংলায় এ এবং ও হলো অর্ধ সংবৃত স্বরধ্বনি। এই দুটি স্বরধ্বনি উচ্চারণের সময় মুখদ্বারের উন্মুক্তি অর্ধবিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় যতটা থাকে তার থেকে একটু কম হয়। আর সব শেষে 4 নম্বর সংবৃত স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখদ্বারের উন্মুক্তি সব থেকে কম থাকে, অর্থাৎ ঠোঁটের উন্মুক্তি বা এই মুখের হাঁটা সব থেকে কম থাকে, তাকে বলা হয়ে থাকে সংবৃত স্বরধ্বনি। যেমন ই এবং উ হলো বাংলায় সংবৃত স্বরধ্বনি। আমরা একটা ছকের সাহায্যে বিষয়টি দেখাই। বাংলায় আ, এটি হলো বিবৃত স্বরধ্বনি, এ এবং অ হলো অর্ধ বিবৃত স্বরধ্বনি এবং এ এবং ও হলো অর্ধ সংবৃত স্বরধ্বনি, আর ই আর উ হচ্ছে বাংলায় সংবৃত স্বরধ্বনির দৃষ্টান্ত।
এবার আমরা এই আলোচনার পরে আসব কণ্ঠ এবং তালুর কাছে জিহ্বার অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলিকে কটি ভাগে ভাগ করা যায় সেই আলোচনায় আমরা এবার আসব। জিহ্বা এবং তালুর কাছে অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। অবশ্য এর আরো তিনটি ভাগ আছে, আমরা সেই তিনটি ভাগ আলোচনা করব না। প্রধানত দুটি ভাগ আমরা বলবো, কারণ বর্তমান ভাষাবিজ্ঞানের আলোচনায় এই ভাগটা প্রায় এখন আর নেই প্রায়। তবু আমরা আমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী আমরা দুটো ভাগ করেছি, একটি হচ্ছে তালব্য স্বরধ্বনি আর একটি কণ্ঠ স্বরধ্বনি। কণ্ঠ স্বরধ্বনি কাকে বলে না, আমরা বলতে পারি যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিভ তালুর কাছে অর্থাৎ শক্ত তালুর কাছে অবস্থান করে, অর্থাৎ যেখানে চ ছ জ ঝ উচ্চারণ করি ওটা শক্ত তালু, সেই শক্ত তালুর কাছে অবস্থান করে সেই স্বরধ্বনিগুলিকে তালব্য স্বরধ্বনি বলে। যেমন ই এ এ, ই এ এ হলো তালব্য স্বরধ্বনি। এই তিনটি উচ্চারণের সময়, এই তিনটি স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ যেখানে আমরা চ ছ জ ঝ উচ্চারণ করি যে জায়গাটায় লাগিয়ে ঠিক ওই শক্ত তালুর কাছাকাছি অবস্থান করে। এবার কণ্ঠ স্বরধ্বনি, যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা কণ্ঠের কাছাকাছি অর্থাৎ ক খ গ ঘ আমরা যেখানে উচ্চারণ করি এই কণ্ঠের কাছাকাছি অবস্থান করে তাকে বলা হয়ে থাকে কণ্ঠ স্বরধ্বনি। বাংলায় উ, ও, অ এবং আ হলো কণ্ঠ স্বরধ্বনির দৃষ্টান্ত। একটি ছবির সাহায্যে আমরা বিষয়টি দেখিয়ে দিই। ই এ এ এই তিনটি হচ্ছে তালব্য স্বরধ্বনি। এই তিনটি স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিভের সম্মুখ ভাগটি যেখানে আমরা চ ছ জ ঝ উচ্চারণ করি ওই শক্ত তালুর কাছাকাছি অবস্থান করে, তাই এই তিনটি হচ্ছে বাংলায় তালব্য স্বরধ্বনি। আর উ, ও, অ এবং আ এগুলি হচ্ছে কণ্ঠ স্বরধ্বনি। কারণ এই স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের জিভ পিছনের দিকে পিছিয়ে যেখানে আমরা ক খ গ ঘ উচ্চারণ করি সেই কণ্ঠের কাছাকাছি যায়, তাই উ, ও, অ এবং আকে কণ্ঠ স্বরধ্বনি বলা হয়ে থাকে। স্বরধ্বনি শ্রেণীবিভাগের আলোচনা করার পরে আমরা প্রতিটি স্বরধ্বনির যদি বৈশিষ্ট্য দেখি তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা স্বরধ্বনির কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলি ওই স্বরধ্বনিরই স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যের নিরিখে এক একটা স্বরধ্বনি অন্য স্বরধ্বনির থেকে আলাদা হয়ে যায়। আমরা একটা ছকের সাহায্যে বিষয়টিকে দেখাই। আমরা দেখব যে আমরা ই স্বরধ্বনিটি যদি দেখি তাহলে দেখব ই স্বরধ্বনিটির 5টি বৈশিষ্ট্য। জিভের উচ্চ নিচ গতি অনুযায়ী এটি উচ্চ স্বরধ্বনি, জিভের অগ্র পশ্চাৎ গতি অনুযায়ী এটি সম্মুখ স্বরধ্বনি, ঠোঁটের আকৃতি অনুযায়ী এটি প্রসৃত স্বরধ্বনি, ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী এটা সংবৃত স্বরধ্বনি, আর তালুর কাছে জিহ্বার অবস্থান অনুযায়ী ই হলো তালব্য স্বরধ্বনি। অর্থাৎ ই স্বরধ্বনি হলো উচ্চ, সম্মুখ, প্রসৃত, সংবৃত, তালব্য স্বরধ্বনি। তারপরে যদি আমরা উ স্বরধ্বনির আলোচনায় আসি তাহলে দেখব জিহ্বার উচ্চ নিচ গতি অনুযায়ী উ হলো উচ্চ স্বরধ্বনি, জিহ্বার অগ্র পশ্চাৎ গতি অনুযায়ী উ হলো পশ্চাৎ স্বরধ্বনি, ঠোঁটের আকৃতি অনুযায়ী উ হলো বর্তুল স্বরধ্বনি, ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী উ হলো সংবৃত স্বরধ্বনি এবং তালুর কাছে অবস্থান অনুযায়ী উ হলো কণ্ঠ স্বরধ্বনি। আর এ স্বরধ্বনির বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে জিহ্বার উচ্চ নিচ গতি অনুযায়ী এ উচ্চ মধ্য স্বরধ্বনি, জিহ্বার অগ্র পশ্চাৎ গতি অনুযায়ী এ সম্মুখ স্বরধ্বনি, ঠোঁটের আকৃতি অনুযায়ী এ প্রসৃত স্বরধ্বনি বা প্রসারিত স্বরধ্বনি, ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী এ অর্ধ সংবৃত স্বরধ্বনি এবং তালুর কাছে জিহ্বার অবস্থান অনুযায়ী এ তালব্য স্বরধ্বনি। এবার আমরা যদি ও স্বরধ্বনিটির বৈশিষ্ট্য দেখি তাহলে দেখব জিভের উচ্চ নিচ গতি অনুযায়ী ও উচ্চ মধ্য স্বরধ্বনি,
জিহ্বার অগ্র পশ্চাৎ গতি অনুযায়ী ও পশ্চাৎ স্বরধ্বনি, ঠোঁটের আকৃতি অনুযায়ী ও বর্তুল স্বরধ্বনি, ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী ও অর্ধ সংবৃত স্বরধ্বনি, তালুর কাছে জিহ্বার অবস্থান অনুযায়ী ও কণ্ঠ স্বরধ্বনি। অর্থাৎ ও স্বরধ্বনির এই 5টি বৈশিষ্ট্য রয়েছে, উচ্চ মধ্য পশ্চাৎ বর্তুল অর্ধ সংবৃত কণ্ঠ, এটি ও স্বরধ্বনির বৈশিষ্ট্য। এবার আমরা যদি এ স্বরধ্বনির বৈশিষ্ট্য লক্ষ্য করি তাহলে দেখব এ জীবের উচ্চ নিচ গতি অনুযায়ী এ হলো নিম্ন মধ্য স্বরধ্বনি, জিহ্বার অগ্র পশ্চাৎ গতি অনুযায়ী এ হলো সম্মুখ স্বরধ্বনি, ঠোঁটের আকৃতি অনুযায়ী এ হলো প্রসৃত স্বরধ্বনি, ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী এ হলো অর্ধবিবৃত স্বরধ্বনি, তালুর কাছে জিহ্বার অবস্থান অনুযায়ী এ হলো তালব্য স্বরধ্বনি। অর্থাৎ নিম্ন মধ্য, সম্মুখ, প্রসৃত, অর্ধবিবৃত, তালব্য, এই 5টি হলো এ স্বরধ্বনির স্বতন্ত্র বৈশিষ্ট্য। এবার আমরা যদি অস্বরধ্বনির আলোচনায় আসি তাহলে দেখব জিহ্বার উচ্চ নিচ গতি অনুযায়ী অ নিম্ন মধ্য স্বরধ্বনি, জিহ্বার অগ্র পশ্চাৎ গতি অনুযায়ী অ পশ্চাৎ স্বরধ্বনি, ঠোঁটের আকৃতি অনুযায়ী অ বর্তুল স্বরধ্বনি, ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী অ অর্ধবিবৃত স্বরধ্বনি, আর তালুর কাছে জিহ্বার অবস্থান অনুযায়ী অ কণ্ঠস্বরধ্বনি। অর্থাৎ নিম্ন মধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধবিবৃত, কণ্ঠ, এই 5টি বৈশিষ্ট্য হলো অস্বরধ্বনির বৈশিষ্ট্য। এবার আ স্বরধ্বনির বৈশিষ্ট্য লক্ষ্য করলে আমরা দেখব জিভের উচ্চ নিচ গতি অনুযায়ী আ নিম্ন স্বরধ্বনি, জিভের অগ্র পশ্চাৎ অর্থাৎ সামনে পিছনে গতি অনুযায়ী আ কেন্দ্রীয় স্বরধ্বনি, ঠোঁটের আকৃতি অনুযায়ী আ মধ্যস্থ স্বরধ্বনি, ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী বা মুখদ্বারের উন্মুক্তি অনুযায়ী আ বিবৃত স্বরধ্বনি এবং তালুর কাছে জিহ্বার অবস্থান অনুযায়ী আ কণ্ঠস্বরধ্বনি। অর্থাৎ নিম্ন, কেন্দ্রীয়, মধ্যস্থ, বিবৃত, কণ্ঠ, এই 5টি হলো আয়ের স্বাতন্ত্র্য সূচক বৈশিষ্ট্য। এই 5টি বৈশিষ্ট্য নিয়ে আ স্বরধ্বনিটি তৈরি হয়েছে। এবার আমরা এই ধ্বনির আলোচনার শেষে স্বরবর্ণ কাকে বলে একটু আলোচনা করব। আমরা জানি যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত শ্বাসবায়ু মুখবিবরের মধ্যে কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে শ্রুত হয় তাকে বলা হয়ে থাকে স্বরধ্বনি। আর এই স্বরধ্বনির লিখিত রূপ হলো স্বরবর্ণ। বাংলায় বর্ণমালায় স্বরবর্ণ আছে 11টি। মনে রাখতে হবে বাংলা স্বরধ্বনি বা মৌলিক স্বরধ্বনি 7টি হলেও বাংলা স্বরবর্ণ হলো বাংলা বর্ণমালায় 11টি। আজ আমরা স্বরবর্ণের সঙ্গে সঙ্গে ধ্বনিতত্ত্বের প্রাথমিক আলোচনা এবং স্বরবর্ণের আলোচনা এখানে শেষ করলাম। আমরা পরবর্তী ক্লাসে ব্যঞ্জন ধ্বনি এবং তার পরবর্তী ধ্বনিমূল, সহধ্বনি, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব।